আজকে রাতে অফিসার জেসিকা লরেনের প্রথম নাইট শিফট। বাবার মতো পুলিশের চাকরি পেয়ে সে ভীষণ খুশি। ভেবেছিল বাবার মতো একজন সৎ পুলিশ অফিসার হবে। তার পোস্টিংটা হয়েছিল পুরনো একটা পুলিশ স্টেশনে, যেটা পরের দিন সকালবেলায় চিরতরে বন্ধ হয়ে যাবে। তাকে শুধু একটাই কাজ দেওয়া হয়েছে, রাতটা কোনো মতে শেষ হওয়া পর্যন্ত এই পুলিশ স্টেশনটার মধ্যে চাকরিরত অবস্থায় থাকা। কিন্তু সেই রাতে তার সাথে একের পর এক অদ্ভুত ঘটনা। না, এই স্টেশনটা এখনো ফাঁকা হয়নি। কেউ বা কিছু যে এখনো এখানে আছে। একটা পর্যায়ে জেসিকা বুঝতে পারে এটা শুধু একটা নাইট শিফট না, বরং এটা একটা ফাঁদ। আর এই রাতটা শেষ হওয়ার আগে তাকে মুখোমুখি হতে হবে এমন কিছুর, যেটা অনেক আগেই এখানে মারা যাওয়ার কথা ছিল। তো বলছিলাম 2014 সালে রিলিজ পাওয়া মুভি লাস্ট শিফটের কথা। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। অ্যান্ড লেট মি রিইন্ট্রোডিউস মাইসেলফ। আমি ইমন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সিনে হল। এবং সেই সাথে শুরু করা যাক আজকের গল্প। গল্পের শুরুতেই একজন লেডি পুলিশ অফিসার জেসিকাকে দেখানো হয়। আজকে তার চাকরির প্রথম নাইট শিফট। পুলিশ স্টেশনের সামনে আসলে জেসিকার মায়ের তখন কল আসে। কলের মধ্যে জেসিকার মা তাকে বারবার ফিরে যেতে বলে এবং অনেকভাবে অনুরোধ করতে থাকে যেন সে চাকরিটা ছেড়ে দেয়। এর কারণ জেসিকার বাবাও একজন পুলিশ অফিসার ছিলেন, যে কিনা গত বছর পর শুট আউটে মারা গেছে। এখন মূলত তার মায়ের কথা হচ্ছে এবার তার নিজের মেয়েকে পুলিশ অফিসারের চাকরি করে এরকম কোনো ক্ষতির মুখে সে পড়তে দিতে চায় না। তবে যদি জেসিকা মায়ের কোনো কথা না শুনে বাবার মতো হতে চায়, এরকমটা বলেই সে তারা দেখিয়ে কলটা কেটে দেয়। আর বরাবরের মতোই সে ভেতরে প্রবেশ করে। থানায় তখন কেউ নেই বললেই চলে। কোনো কারণে এই থানাটি কাল থেকে বন্ধ করে দেওয়া হবে এবং আজকের রাতটাই এখানকার লাস্ট শিফট। ভেতরে কাউকে না দেখতে পেয়ে করিডোর ধরে সামনে যেতেই জেসিকা একজন পুলিশ অফিসারকে পাগলের মতো দেয়ালে নিজের হাত ছুঁড়ে নিজের রাগ বের করতে দেখা যায়। জেসিকা তাকে ডাকতেই সে পুলিশটা রাগে ফেটে পড়ে। যখন জেসিকা তাকে ডাক দেয়, সেই পুলিশটা অতিরিক্ত রেগে যায়। সেই পুলিশ অফিসারের নাম হচ্ছে কোহেন। কোহেন হচ্ছে এখানকার কমান্ডিং হেড। কোহেন জেসিকাকে দেখেই তাকে উল্টো দিকে ঘুরতে বলে। প্রথমে একটু রাগ করলেও পরিচয় হওয়ার পর এখানকার কাজ সে তাকে বুঝিয়ে দেয়। জেসিকা তখন এই পুলিশ স্টেশন নিয়ে অনেকটা কৌতূহল এবং কিছুটা অবাকও বটে, কারণ এখানে কেউই নেই, এমনকি গার্ডও না। তাহলে তার এখানে কী বা কাজ? তো কোহেন তাকে এখানকার রান্নাঘর, ওয়াশরুম এবং এভিডেন্স কালেকশনের রুম দেখিয়ে বলে এখানে কিছু প্রমাণাদি আছে যা আগেই সরানোর কথা ছিল, কোনো কারণে লেট হয়েছে। আজকে কিছু লোক এসে এই জিনিসগুলো সরিয়ে ফেলবে। তাই সেই পর্যন্ত মানে রাত 10টা থেকে ভোর 4টা অবধি জেসিকাকে এখানেই এই স্টেশন থেকে এখানকার লাস্ট শিফট করতে হবে। আর এটাই তোমার চাকরির আজকের ফার্স্ট শিফট। তবে সে আরও জানিয়ে দেয় কোনো মতে যদি এই সময়ের মাঝে এখান থেকে বের হও তাহলে আজকেই তোমার চাকরি চলে যাবে। কোহেন তখন এমার্জেন্সি প্রয়োজনের জন্য তার নিজের নম্বরটা দিল। কোনো প্রয়োজন হলে সে যেন হেড অফিসকে জানায়। তবে এখানে থানায় কোনো কল আসবে না, কারণ আগেই সব কিছু এখান থেকে নিউ ডিপার্টমেন্টে শিফট করা হয়েছে। মানে জেসিকার এখানে কোনো কাজ নেই, এখন শুধু এখানে তার অবস্থান করাটাই একমাত্র কাজ। সে আরও জানিয়ে যায় তোমার যদি শিফট শেষ হয়ে যায় তাহলে সঠিক সময়ে এখান থেকে চলে যেও। এবং এই বলেই কোহেন বিদায় নেয়। জেসিকা মূলত অত্যন্ত সাহসী একজন মহিলা। এই পুরো স্টেশনে একা থাকতেও তার কোনো ভয় কাজ করছিল না, কিন্তু ঘড়ির কাঁটায় সময় যেন নড়ছেই না। এখন বই পড়তে পড়তে চোখটা লেগে আসলে হাত থেকে বইটা পড়ে যায়। ঠিক অন্য রুম থেকে একটা শব্দ আসছে। সেটা শুনে চেক করতে আসে, তবে কাউকেই দেখতে পায় না। উপরের লাইট কিসের জন্য যেন বারবার ফ্লিকার করছে। হঠাৎ করেই তখন ফোনের রিংটা বেজে ওঠে, কিন্তু স্টেশনে কল তো আসার কথাই না। তবুও জেসিকা কলটা রিসিভ করে। অপর পাশ থেকে সে শুনতে পায় একটা মেয়ের কণ্ঠ। মেয়েটার কথা শুনতে পেয়ে জেসিকা বুঝতে পারে যে সেই মেয়েটা কান্না করছে এবং সে তাকে বলছিল
আমাকে বাঁচাও, আমি ফেঁসে গিয়েছি। এখানে অনেক মেয়েরা আছে আমার সামনে, আমার মনে হয় সবাই মারা গেছে। জেসিকা সেই মেয়েটার লোকেশন জানার চেষ্টা করে, কিন্তু তার আগেই কলটা কাট হয়ে যায়। সে তখন হেডকোয়ার্টারে কল করে এবং এই মেয়েটার কল আসার ব্যাপারে জানায়। শুরুতে সেই অফিসার জেসিকার কোনো কথার উত্তর সে দিচ্ছিল না। সে তখন জোর দিয়ে বলে সে কল পেয়েছে। অফিসার জানায়, তাহলে ঠিকানা আর পরিচয় কিছু জানতে পেরেছেন? জেসিকা তখন জানায়, না, সব ইনফো নেওয়ার আগেই কলটা কাট হয়ে গেছে। কিছুক্ষণ চুপ থাকার পর উল্টো দিক থেকে অফিসার উত্তর দেয় সেই ব্যাপারটা দেখবে এবং অন্য কোনো সমস্যা হলে জানাতে। এখন এই ঘটনার সাথে সাথেই অন্য একটা রুম থেকে দরজা যেমন বারবার খুলে যাচ্ছে এবং বন্ধ হচ্ছে, এমনটাই সে শব্দ পাচ্ছিল। জেসিকা তখন চিৎকার করে ডাকে, সার্জেন্ট কোহেন, আপনি আপনি এসেছেন? কিন্তু কোনো সাড়া শব্দ নেই। ঘড়ির কাঁটা বলছিল এখন বাজে মাত্র 10টা। জেসিকা তখন রাতের ডিনার করতে বসে। রাতের ডিনারে শুকনো একটা স্যান্ডউইচ খাওয়ার সময় তার খাবার থেকে মুখের মধ্যে যায় মোটা বেশ একটা লম্বা চুল, হয়তো কোনো নারীর হবে। চুলের এই অবস্থা দেখে সে খাওয়ার রুচি হারিয়ে ফেলে এবং বাধ্য হয়ে ডাস্টবিনেই সেই খাবারটা ফেলতে হয়। তখন আবারও বাইরের দরজায় জোরে জোরে ধাক্কানোর শব্দ। গেটের বাইরে চেক করে দেখে দূর দূরান্ত পর্যন্ত কেউই নেই। পেছনের একটা ঘরের মধ্য থেকে বেশ অদ্ভুত একটা লোককে দাঁড়িয়ে থাকতে দেখে এবং সে সতর্ক হয়ে যায়। তার পোশাকটা দেখে মনে হচ্ছিল লোকটা রাস্তার কোনো উন্মাদ। জেসিকা পেছন থেকে ডাকলে খেয়াল করে লোকটা মূত্র বিসর্জন করছে। মনে মনে দুটো গালি দিয়ে হাতের লাঠি নিয়ে লোকটাকে ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দেয়। এবার এসব পরিষ্কার করে জেসিকা হাত ধোয়ার সময় পানির পাইপগুলো থেকে অদ্ভুত শব্দ হতে থাকে। সে খেয়াল করে তাকের ওপর একজোড়া নোংরা জুতা রাখা। এইগুলো হয়তো সেই পাগলটারই, তাই এগুলো দরজা খুলে সে বাইরে রেখে চলে যায়। এরপরেও সেই শব্দ আসা বন্ধ হচ্ছে না। আবারও সে অদ্ভুত শব্দের সন্ধানে জেসিকা পৌঁছায় একটা ওয়াশরুমে। সেখানে চারিপাশটা প্রচণ্ড নোংরা। টয়লেট সিট থেকে শুরু করে দেয়াল, আয়না, সব জায়গায় আমাদের দেশের পাবলিক টয়লেটগুলোর মতো নোংরা ছড়ানো। এই তীব্র গন্ধে জেসিকার বমি আসার উপক্রম। কোনো মতে শ্বাস বন্ধ করে সামনের দরজাটা খুলে জেসিকা এবং সেখানে একটা সিক্রেট রুম দেখতে পায়। স্টেশনের পুলিশদের সমস্ত লকারগুলো বন্ধ, কিন্তু লকার নম্বর 25-এর সাথে চাবি আছে। সেটা খুলে দেখতেই সেখানে একটা ছবি দেখতে পায়। এটা জেসিকার বাবার সাথে তার ছোটবেলার ছবি। সেই ছবিটা দেখে জেসিকা কিছুটা ইমোশনাল হয়ে পড়ে। মানে এই লকারটা তার বাবার ছিল এবং ছবিটা সে পকেটে রাখতে গিয়েও আবার কি যেন ভেবে সেটা জায়গা মতো রেখে দেয়। সামনে বাড়তেই জেসিকা দেখে সবগুলো লকার অদ্ভুতভাবে খুলে আছে। আবারও সেই ফোনের রিংটা বেজে ওঠে। কলটা রিসিভ করতেই জানতে পারে এটা সেই মেয়েটা যে তাকে এর আগেও কল করেছে। এবার মেয়েটা তার নিজের নাম বলল। তার নাম হচ্ছে মনিকা। মনিকা বলে, তারা আসছে, এখনই আমাকে বাঁচান। আমাকে হয়তো কোনো খামারের মধ্যে রেখেছে, এখানে শূকরও আছে। ঠিক ততক্ষণেই কলটা আবারও কাট হয়ে যায়। তখন জো নামের এক ব্যক্তির কল আসে, যে কিনা এই পুলিশ স্টেশনের মধ্যে কিছু প্রমাণ সরানোর কাজটা করবে, যেমনটা কোহেন বলে গিয়েছিল। সে জানায় তারা আসতে দেরি হবে, হয়তো মধ্যরাত 4টার আগেই সে আসতে পারে, কিন্তু দেরি হবে বলে সে তাকে আগে থেকেই জানিয়ে দেয়। এখন জেসিকা আবারও হেডকোয়ার্টারে কল করে এবং মনিকা সম্পর্কে বলে। হেডকোয়ার্টারে কল করে এবং মনিকা সম্পর্কে বলে, কিন্তু তারা এবারও এই ব্যাপারটা সিরিয়াসলি নেয় না এবং জেসিকাকে জানিয়ে দেয় এবার যদি সেই নম্বর থেকে কল আসে তাহলে স্টেশন নম্বরে কল না করে 911-এ কল করতে। সে অফিসারের এমন কথাবার্তা শুনে জেসিকা এবার কিছুটা বিরক্ত হয়। সে মনে মনে কিছুটা বিরক্ত হয় যে মেয়েটা বিপদে আছে আর তাদের এত গা ছাড়া ভাব। তাই এবার মনস্থির করে ভেবেই বসে যে এবার কোনো মতেই সে ফোনের কাছ থেকে নড়বে না এবং এই ভাবনা নিয়েই বই হাতে কলের অপেক্ষা করতে থাকে জেসিকা। পেছন থেকে ক্যাবিনেটের ডোরগুলো যেন নিজে থেকেই মুভ করতে শুরু করে। জেসিকা উঠে গিয়ে সেগুলো চেক করে এবং সে আবারও চেয়ারে বসতেই ঠাস করে শব্দ হয়ে সবগুলো ডোর একসাথে গিয়ে জড়ো হয়। জেসিকা দেখতেই যাবে তখনই পাশের রুমগুলো থেকে বিভিন্ন ধরনের শব্দ আসতে শুরু করে।
জেসিকা সেই রুমটা সম্পূর্ণ উলটপালট দেখে পিস্তলটা লোড করে সামনে বাড়ে এবং ওয়াকি টকিতে কানেক্ট করতে চাইলে কোনোভাবে সিগন্যাল তখন আর পাচ্ছিল না। হঠাৎ করে তার কানে ভেসে আসলো এক অদ্ভুত গান, যেন 4-5 জন মেয়ে মিলে সেই গানটা গেয়েই চলেছে। সাথে সাথেই সব বাতি নিভে যায় এবং চারিপাশটা অন্ধকার হয়ে যায় এবং বাজতে শুরু করে সাইরেন। এবার জেসিকা বেশ ভয় পাচ্ছে। বাইবেলের ভার্স পড়তে পড়তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সেখানে গিয়ে দেখে কারেন্টের মেইন সুইচটা অফ করে রেখেছে কে যেন। কোনো কিছু মনে হয় কাগজপত্রের মাঝখানে কিছু খুঁজেই চলেছে। সাথে সাথেই জেসিকা লাইটটা অন করে এবং কাউন্টার অ্যাটাকে তাকে ঘায়েল করে ফেলে। হ্যান্ডকাফ পরিয়ে সেই পাগল লোকটাকে টানতে টানতে সেলের মধ্যে নিয়ে যায়। ঠিক সেলে যেতেই তখন আবারও লাইটটা চলে যায়। সেখানে দরজাটা হঠাৎ করে বন্ধ হয়ে যায় আর একের পর এক মেয়েদের চিৎকার ভাসতে শুরু করে। এবার অন্ধকারে সেই পাগলটাকে ইলেকট্রিক শক দিয়ে সে অজ্ঞান করে একটা টর্চ জ্বালিয়ে জেসিকা দরজাটা খোলার চেষ্টা করে। হাতল ধরে টানে এবং চিৎকার করে বলে, বাইরে কে আছো? দরজা খোলো, ডিউটিতে থাকা অফিসারের সাথে মজা করলে ফল কিন্তু ভালো হবে না। দরজার থেকে লাইটটা পড়তেই এক বিকৃত চেহারার লোককে সামনে দেখে হঠাৎ সে চমকে ওঠে এবং হাত থেকে টর্চটাও পড়ে যায়। এরই মাঝে কোনো একজনের জোরে শ্বাস নেওয়ার শব্দ জেসিকার কানে আসে। সে মনে মনে ভাবছিল এটা হয়তোবা সেই পাগলটা জেগে গেছে এবং টর্চ লাইটটা তার হাতে। কিন্তু একটু পরেই সে দেখতে পায় পাগলটা এক কোণে পড়ে আছে, মানে লাইটটা অন্য কারো হাতে। এই বদ্ধ রুমে কে আসলো এবং কি করেই আসলো? শুরু হয় মেয়েদের ফিসফিসানির আওয়াজ, কিন্তু কোনো কিছুই বোঝা যাচ্ছে না। জেসিকা ভয়ে দরজা ধাক্কাতে শুরু করে। একটা মেয়ের কণ্ঠ পরিষ্কারভাবে শোনা যায়। এবার সে ফিসফিসিয়ে বলছে, তুমি কি এখান থেকে বেঁচে ফিরতে চাও? আমি তো তোমার ক্ষতি করব। জেসিকা বলে, কে তুমি? আমার লাইটটা আমাকে ফেরত দাও। এই বলে সে হাত বাড়ায়। মুহূর্তের মধ্যেই জেসিকার পাশে কয়েকজন রক্তমাখা সাদা কাপড়ে মুখ ঢাকা লোকেদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কিছু বুঝে ওঠার আগেই বাতি চলে আসে এবং দরজাটাও নিজে নিজেই খুলে যায়। জেসিকা ততক্ষণে তাড়াতাড়ি বের হয়ে পাগল লোকটাকে সেলের মধ্যে তালা মেরে ফোনের কাছে চলে আসে এবং এই সম্পূর্ণ ঘটনার পর জেসিকার মনে প্রশ্ন জাগছিল যে সেই অফিস ডিপার্টমেন্টে কল করবে নাকি কোহেনকে কল করবে। অফিস ডিপার্টমেন্টের উপর আশা হারিয়ে সে কোহেনকেই কল করে ফেলে, কিন্তু তাকে কোনো মতেই কলের মধ্যে সে পায় না। না পেয়ে সে ভয়েস মেসেজ করে। জেসিকা কি বলবে সে বুঝতে পারছিল না। তার সাথে ঘটে যাওয়া ঘটনা সে কিভাবেই বা বলবে? বাকিরা কি বিশ্বাস করবে? আর সে একটা পাগল লোককে ধরতেই এমন নাস্তানাবোধ অবস্থা হয়েছে তার, এটা নিয়ে যদি তার উপর কথা তোলে, এই ভেবেই জেসিকা আর কিছুই বলতে পারে না। কোনো মতে মাথায় হাত রেখে বসতেই চোখে পড়ে ওপরের দেয়ালে লেখা সাও, যার অর্থ মা শুকর। মা শুকর বলতে এখানে অ্যাডাল্ট শুকরকে বোঝানো হয়েছে। যাই হোক, আবারও সেখান থেকে শব্দ শোনা যায়। জেসিকা আবারও সব কিছু চেক করতে চলে যায় যে সমস্ত লকগুলো ঠিকঠাক করে লাগানো আছে কিনা। পুলিশ স্টেশনের বাইরে সে একজন প্রস্টিটিউটকে দাঁড়িয়ে থাকতে দেখে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট টানছে। সে সেই মহিলাকে জিজ্ঞাসাও করে, এত রাতে আপনি এখানে কি করছেন? জেসিকা আরও বলে সে কেন পুলিশ স্টেশনের সামনে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। সে মহিলাটা উত্তর দেয়, এটা আর থানা নেই, এই জায়গা বদল করেছে। সেই মহিলা সেজেই নিজের পরিচয় দেয় এবং জানায়, আমাকে এই বলে ডাকবেন না, আমার নাম ম্যারিগোল্ড। ম্যারিগোল্ডের কাছে এই জায়গাটি সেফ লেগেছে, তাই কিছুক্ষণ থেকে এখানে সিগারেটটা শেষ করেই সে চলে যাবে। জেসিকা ভেতরে যাওয়ার সময় ম্যারিগোল্ড তাকে থামায় এবং সে তাকে বলে, আমি সেই দিন ছিলাম এখানে, তাদের পাশের সেলে। প্রস্টিটিউটের অভিযোগে আমাকে এই পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়েছিল। পুলিশের কাছে ধরা পড়ে গিয়েছিলাম। ঠিক 1 বছর আগেই এই আজকের দিনটাতেই আমার পাশের সেলে ম্যানসন পরিবার ছিল। তারা নিজেদেরকে পেমন্স বলে পরিচয় দিচ্ছিল। জানো তারা কতটা নৃশংস ছিল? তারা অনেকগুলো মেয়েকে হত্যা করে ফেলেছিল। পেমন্স পরিবার ছিল মাত্র 3 জন। জেসিকা জানায়, হ্যাঁ আমি তাদের কথা জানি। তাদেরকে যে পুলিশরা গ্রেফতার করেছিল তাদের মধ্যে একজন আমার বাবাও ছিল। ম্যারিগোল্ড বলে, তাহলে তো তুমি আমার কথায় বিশ্বাস করবে না, তবে আমি কসম কেটে বলতে পারি পুলিশ তাদেরকে জীবিত ধরেছিল। তারা সারাটা রাত এই ছেলের মধ্যে এক ধরনের হন্টিং সং গুনগুন করে গেয়েই যাচ্ছিল।
আর নিজেদের সেলের বিছানার চাদরে ফাঁস দিয়ে তারা একযোগে পরিবারের 3 জনই আত্মহত্যা করে। আসলে সকাল হতে হতেই তাদের লাশটা সরানো হয়, তবে আমি বের হওয়ার সময় দেখেছিলাম তাদের সেই চিহ্নটা, এবং আমার মনে হয়েছিল সেই সেলের মধ্যে যেমন স্বয়ং শয়তান বসবাস করে। সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বলে চালিয়ে আসল ঘটনা ধামাচাপা দেওয়াই হচ্ছে পুলিশদের কাজ। ওই ঘটনার পর থেকে সম্পূর্ণ পুলিশ স্টেশনটা হন্টেড, যার জন্য 1 বছরের মধ্যে থানার জায়গা পরিবর্তন করা লাগলো। তুমি হয়তো নতুন তাই জানো না, তবে তোমার সাহস আছে, বলতেই হবে। এই বলে ম্যারিগোল্ড বিদায় নেয় এবং এরই সাথে জেসিকাও স্টেশনের ভেতরে প্রবেশ করে। স্টেশনের ভেতরে টিভিতে তখন স্ট্যাটিক দিচ্ছিল। জেসিকা সেই রুমের মধ্যে প্রবেশ করতেই টিভিতে 3 জন আসামির স্বীকারোক্তি চলে যায়। তাদের 3 জনের নাম হচ্ছে জন, ডরোথিয়া, কিটি, এবং তারা পেইমন নামের এক নরকীয় শয়তানের উপাসনা করে, যেখানে 4 জনের একটা দল গঠন করলে 3 জনকে বলি দেওয়ার পর জনের শরীরে পেইমন আগমন করত। তারা 3 জন এই কাজের জন্য উপযুক্ত 4 নম্বর সদস্য মেয়েটি খুঁজছিল। এই জন্য তারা একের পর এক মেয়েকে তুলে এনে বলি দিত, যেখানে শেষমেশ সেই মেয়েটিকে নৃশংসভাবে মারার পর পুলিশের হাতে ধরা পড়ে যায়। আর এর পরের ঘটনা কি হয়েছিল তা তো ম্যারিগোল্ড বলেই দিয়েছে। তবে স্বীকারোক্তির শেষে তাদের এই ভিডিও ধারণ করার জন্য পুলিশদের উদ্দেশ্যে জন বলেছিল সে বেঁচে থাকুক বা মারা যাক, ওই পুলিশ আর তাদের পরিবারের লোকজনদেরকে সে ছাড়বে না, যাদের মধ্যে জেসিকার বাবাও একজন ছিল। এই ভিডিও শেষ হতেই জেসিকার পেছনে একটা চেয়ার নড়ে ওঠে। এলোপাতারি মুভমেন্টে জেসিকা মেঝেতে পড়ে যায়। টিভিতে তখনও স্ট্যাটিক আসছিল। হঠাৎই ফোনটা আবারও বেজে ওঠে। মনিকা আবারও কল করেছে। কলের মধ্যে তার আবারও সে একই করুণ আর্তনাদ, আমাকে বাঁচাও, তারা আমাকে মেরে ফেলবে। তারা ওই হন্টিং সংটা গেয়েই চলেছে, তারা আমাকে এক্ষুনি মারতে আসছে। আশেপাশে সব মেয়েদের লাশগুলো পড়ে আছে। জেসিকা এবার মনিকার পুরো নাম, বয়স আর জাতীয় ইনফরমেশনের কথা বের করার চেষ্টা করে, আর তাকে বারবার 911-এ কল করতে বলে। মনিকার করুণ অবস্থায় জেসিকা অলরেডি আবেগপ্রবণ হয়ে গেছে। আবারও হেডকোয়ার্টারে কল করে মনিকার পুরো নাম, 17 বছর বয়স এগুলোর সাথে জেসিকা জানায় এটি কি পেইমনের কোনো সদস্যের কাজ হতে পারে। মনিকা আমাকে বলেছিল সেখানে আরও মেয়েদের লাশ আছে এবং একটা গানের কথা সে উল্লেখ করেছে যেটা পেইমন্সরা গায়। ফোনের অপর পাশের পুলিশটা হেসে ফেলে আর পেইমন্সের সবাই মারা গেছে এই কথাটা জানায়। এই বলে একটা নম্বর জেসিকাকে দেয় এবং জানায় যদি তোমার কাছে এই সম্পর্কে আরও কোনো ইনফরমেশন আসে তাহলে অবশ্যই এই নম্বরটাতে যোগাযোগ করবে। এই বলেই সেই পুলিশ অফিসার কলটা কাট করে দেয়। জেসিকা খেয়াল করে শীষ বাজিয়ে সেই গানের সুর তুলছিল পাশের রুম থেকে কেউ। একে একে সবগুলো রুম চেক করতে শুরু করে। লাইট তখন অন করে একটা রুম চেক করতে কতগুলো চেয়ার দেখে জেসিকা। এক মুহূর্তের জন্য অন্যদিকে তাকালেই পরের মুহূর্তে দেখতে পায় চেয়ারগুলো সব স্তূপ হয়ে জমা হয়ে আছে। এসব ঘটনায় জেসিকার মেজাজ প্রচণ্ড খারাপ হয়ে যায়। ততক্ষণে সে চিৎকার চেঁচামেচি শুরু করে। জেসিকা অন্যান্য পুলিশদের ওপর মেজাজ দেখাচ্ছে, কারণ তার মনে হচ্ছে এই সব কিছু নতুন অফিসার বলে বাকিরা তার সাথে প্র্যাঙ্ক করছে। এই সময় কলিং বেল বেজে উঠলে দেখতে পায় অন্য একজন পুলিশ অফিসার এসেছে। সেই পুলিশটার নাম হচ্ছে রায়ান। জেসিকা প্রথমে তার সাথে মেজাজ দেখালেও পরবর্তীতে শান্ত হয়ে যায়। রায়ানকে পেয়ে সে কিছুটা রিল্যাক্সও হয়, আবার ইমোশনালও হয়। এরপরেও যখন জানতে পারে রায়ান তার বাবাকে চেনে, তখন সে তার বাবার বিষয়ে কিছু একটা শুনতে চাচ্ছিল। তখন রায়ান বলছিল পেইমন্সদের ধরতে যাওয়ার মিশনে জেসিকার বাবার সাথে রায়ান সহ কয়েকজন পুলিশ অফিসার ছিল। সেখানে জেসিকার বাবা সহ 2 জন পুলিশ অফিসারও মারা গিয়েছিল। জেসিকার বাবা অত্যন্ত সাহসী আর একজন ভালো মানুষ ছিল, তাই রায়ান একবার জেসিকাকে এখানে চেক করতে এসেছে। রায়ান বর্ণনা করে সেই দিনের মিশনে কি কি দেখেছে এবং এতগুলো মেয়েকে চোখের সামনে মরতে, এমনকি ওপেনিং ফায়ার হয়েছে, এই সম্পূর্ণ কিছুই সে বর্ণনা করছিল। এসব কথাবার্তা চলার পর রায়ান বিদায় নিতে চায়, যদিও জেসিকা একটু থাকতে বলে তাকে। তবুও তখনই রায়ান তাড়াহুড়ো করে সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় রায়ান পেছনে ঘুরতেই জেসিকার চোখ
কপালে উঠে যায়। রায়ানের মাথার খুলির মাঝে বেশ বড় একটা গর্ত, যা দিয়ে মগজ বের হয়ে ঝুলে আছে। রায়ান সেখান থেকে দরজা দিয়ে বের হয়। জেসিকা ছুটে এসে আর দেখে সেখানে কেউই নেই। এরপর ফিসফিসিয়ে কথা বলা সে নারী কণ্ঠ, ওপেনিং ফায়ারের মতো শব্দ, যেন সেদিন রাতের সব শব্দ এখানে হচ্ছে, তবে কিছুই দেখা যাচ্ছে না। জেসিকার মনে আরও বেশি ভয় বাড়ছে। এরপর সাথে সাথেই মনে হলো কিছু একটা কেউ যেন টেনে আনছে। জেসিকা সেখানে তাকাতেই চমকে ওঠে। সামনে একটা পলিথিনে মুখে মোড়ানো লাশকে যেন কেউ শূন্যে ভাসিয়ে টেনে আনলো। তারপর সেই লাশটা সোজা হয়ে উঠে দাঁড়ালো, অদ্ভুত অঙ্গভঙ্গি করতে শুরু করে। জেসিকা পিস্তল তাক করে সামনের পজিশন নিতেই দেখে তার সামনে কিছুই নেই। তখনই ওই পাগল ব্যক্তিকে আটকে রাখা সেল থেকে চিৎকার আসতে শুরু করলো। সে পাগলটা বারবার বলছে, আমাকে এখান থেকে বের করো, আমাকে আমি আমি এখান থেকে বের হব, আমাকে বাঁচাও, আমাকে সাহায্য করো। জেসিকা ছুটে গিয়ে সেলের বাইরে থেকে জানতে চাইল কি হয়েছে। সেই পাগলটা সেলের জানালা থেকে সরতেই মুখের মধ্যে পলিথিনে পেঁচানো এক লোক আর দুজন মহিলাকে ফাঁসিতে ঝোলা অবস্থায় দাপড়াতে দেখা যায়। জেসিকা নিজেকে সামলানোর প্রচণ্ড চেষ্টা করে। সে নিজেকে বারবার বলছিল এগুলো কিছুই সত্য নয়। সে পাগলকেও বুঝায়, তবে সে পাগলটিকে সে বের করে না। সেই পাগল লোকটা চিৎকার করতেই থাকে। জেসিকা একপাশে গিয়ে শান্ত হওয়ার চেষ্টা করে। এ সময় জেসিকার কানে ভেসে আসে সেই গানটা, যেন কয়েকজন মেয়ে মিলে একসাথে গাইছে। জেসিকা সেই কণ্ঠের পিছু করতে থাকলে তার পেছনে একটা বিকিনি পরা মেয়ে অদ্ভুতভাবে হামাগুড়ি দিয়ে তার কাছে আসতে থাকে। জেসিকা পেছনে তাকালে দেখে সেখানে আর কেউ নেই। গানের সেই কণ্ঠের পেছনে একই রুমে গিয়ে জেসিকা সেখানে মেঝেতে বসে আয়নার সামনে কয়েকজন মেয়েকে সেই গান গাইতে দেখে। আয়নার মাঝে মেয়েগুলোর চেহারা ঠিক থাকলেও মেয়েগুলোর পেছনে ঘুরে জেসিকার দিকে তাকাতেই তাদের সবার মুখে সাদা কাপড় মুড়ে রক্তমাখা। পেছন থেকে দরজা বন্ধ হওয়ার শব্দ। জেসিকা পেছনে তাকাতেই এক মুহূর্তের মাঝে সব মেয়েরা হাওয়ায় মিলিয়ে গেল। অন্য রুম থেকে শব্দ হলে সেখানে গিয়ে জেসিকা দেখে সব প্রমাণাদি লণ্ডভণ্ড হয়ে মেঝেতে পড়ে আছে, যেন কোনো ঝড় তুফান হয়ে গেছে এখানে। এবার জেসিকা এসে কোহেনকে সাথে সাথে কল করে এবং তার সাথে হয়ে যাওয়া ঘটনা বলার চেষ্টা করে। কোহেন না বোঝার চেষ্টা করলে উল্টো জেসিকাকে জানিয়ে দেয় হয় সে 4টা পর্যন্ত নিজের শিফট শেষ করবে, না হয় তার চাকরিটা যাবে। কোহেন তখন নানা কটু কথায় ছোটপাট করলে জেসিকা আর কথা বাড়ায় না, কারণ সে এই চাকরিটা ছাড়তে চায় না। একদিনের ব্যাপারই তো। এরপর জেসিকা প্রমাণাদি সংগ্রহকারী সেই লোক জয়কে কল করে এবং জানতে চায় তার আর কত সময় লাগবে এখানে আসতে। জয় জানায় তার স্কেচিউল টাইট, এখনও অনেক সময় লাগবে তার, তবে সে তাড়াতাড়ি আসার চেষ্টা করবে। এবার একটু শ্বাস ফেলার জন্য জেসিকা স্টেশনের বাইরে যেতেই ফোনটা বেজে ওঠে। ছুটে এসে কল তুলতেই মনিকা বলে, আমি পালিয়ে এসেছি, এখন আমি ছুটছি। মনিকা তখন নিজের লোকেশনটাও বলে দেয়। এবার বলে তারা তাকে ফলো করছে, ওরা আজ তাকে মেরেই ফেলবে, হয়তো সে আর বাঁচবে না। মনিকা জানায়, আমি একটা টেনিস বল খেলার ব্যাট পেয়েছি। জেসিকা বলে, তাহলেই এটা তোমার সাথেই রাখো, তাদের থেকে বাঁচতে এটা ব্যবহার করবে। ঠিক তখনই মনিকা আবারও জানায় তারা আমাকে খুঁজে পেয়ে যাবে। এই কথাটা বলার সাথে সাথেই কলটা আবারও কাট হয়ে যায়। এবার নিজের ফোন থেকে হেডকোয়ার্টারে কল দেওয়া নম্বরে সে কল করে এবং মনিকার ব্যাপারে বলতেই অফিসার যা বলে সেটা শুনে জেসিকার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। অফিসার বলে, মনিকা নামের সেই মেয়েটি 1 বছর আগেই পেমন ম্যাসাকারে মারা যাওয়া শেষ ভিকটিম ছিল। মনিকার মুখে টেনিস র্যাকেট দিয়ে নৃশংসভাবে মারা হয়েছিল। আর মনিকার কল থেকে পুলিশ এই পেমেন্ট গ্রুপের সন্ধান পায়। তাছাড়া অফিসার ম্যারিগোল্ডের কথাটা রিপিট করে এবং জানায় এটা পুলিশরা গোপন রেখেছে, বাইরের কেউই জানে না। আর এই স্টেশনে ওই দিনের ঘটনার পর থেকে প্রথমে লাইট ফ্লিকার হওয়া থেকে শুরু করে প্রমাণাদি তছনছ করার মতো এই ঘটনাগুলো বড় আকার ধারণ করার কারণেই থানার জায়গাটা বদল করা হচ্ছে। অফিসারের বেশি কিছু কথা বলার আগেই জেসিকা কলটা কেটে দেয় এবং দেখে তার বাবার লাশের ছবি নিচে পড়ে আছে এবং সেটা সে হাতে নেয়। বেরিয়ে দেখে করিডোরের সব ভিকটিম মেয়েদের
খুনের ছবি বিছানো আছে, সাথে রায়ানের ছবিও আছে। তখনই প্রচণ্ড শব্দ শুরু হয়। বিদ্যুৎ ফ্লিকার হচ্ছিল এবং চিৎকারের শব্দ শোনা যাচ্ছিল। শব্দের তীব্রতায় জেসিকা সেখানেই জ্ঞান হারায়। জেসিকার ফোনের ভাইব্রেশনে তার চোখটা খোলে। কলটা জেসিকার মা দিয়েছে। মায়ের সাথে একটু কথা বলতেই জেসিকা খেয়াল করে তার হাতে থাকা সেই পিস্তলটা তার হাতে আর নেই। করিডোর দিয়ে একটা মেয়েকে হেঁটে যেতে দেখে এবং তাড়াহুড়ো করে কলটা কেটে সে মেয়েটার পেছনে যায়। সে ঠিক তখনই সামনে থেকে লাঠি দিয়ে জেসিকাকে ঘায়েল করে এবং সেই মেয়েটা জেসিকাকে একটা চেয়ারের মধ্যে বসায়। সেই মেয়েটা জেসিকার দিকে পিস্তল তাক করে বলে, জানো তুমি কত লাকি, কিছু না জেনেই এই সবের পার্ট হতে পেরেছ। তোমার মাঝে কি এমনই বা আছে? তুমি তো জনকে দেখেছ, ওই 3 জন গাধিকে নিয়ে আত্মহত্যা করলো আমাকে ছেড়ে। জেসিকা জানায় যা তার সাথে হচ্ছে সে এই সব ব্যাপারে কোনো কিছুতেই বিশ্বাস করে না। আর জেসিকা আত্মবিশ্বাস নিয়ে বলে, আর এমনটা হতেও পারে না, তুমি আমার সামনে নেই, তুমি আমার শুধুই কল্পনা মাত্র। সেই মেয়েটা জানায় আজ জনের মৃত্যুর 1 বছর পূর্ণ হওয়ার দিন। আমি তো সেলিব্রেট করতে এসেছি এখানে। এ কথাটা বলার পরেই সাথে সাথে সেই মেয়েটা নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করে। জেসিকা এখনও ভাবছে এগুলো কি তার কল্পনা মাত্র। তখন সম্পূর্ণ জায়গাটা রক্ত দিয়ে ভরে যায় এবং সেখান থেকে তার পিস্তলটা নিয়ে সে বের হয়ে যায়। এদিকে ফোনটা বেজেই চলেছে। যেমনটা ফোন বাজছে না, বরং ফোনটা রীতিমতো ঝাঁকুনি দিচ্ছে। জেসিকা কোনো মতে কলটা রিসিভ করে এবং এটা মনিকারই কল। সে কলের মধ্যে কাঁদতে কাঁদতে বলছে, আমাকে বাঁচাও। জেসিকা রেগে গিয়ে বলে ওঠে, মনিকা মারা গেছে, কে তুমি? কথাটা বলতেই সে হাসতে শুরু করে। সাথে সাথেই পুরো টেবিল কাঁপতে শুরু হয়, যেন নিচ থেকে কেউ টেবিলে আঘাত করছে। টেবিলের নিচ থেকে বিকৃত চেহারার একটা মেয়ে বেরিয়ে আসে। জেসিকা ভয়ে পালিয়ে নিজেকে লুকিয়ে রাখে। বিকৃত চেহারার সেই মেয়েটা কিছুক্ষণ খুঁজে জেসিকাকে দেখতে পেয়ে হামাগুড়ি দিয়ে তার সামনে আসে। ভয়ে জেসিকা নিজের চোখটা বন্ধ করে নেয়। সেই বিকৃত চেহারার মেয়েটা সামনে এসে বলে, আমি বাঁচতে চাই, আমি মরতে চাই না। পরক্ষণে চোখ খুলে গেল। জেসিকা দেখে সেখানে কেউই নেই। এবার আর জেসিকা এখানে থাকতেই পারবে না। বাইরে বের হতেই স্টেশনের দরজাটা খোলার চেষ্টা করতেই কিছুতেই সেই দরজাটা খুলছে না। জেসিকা 3টা গুলি করলেও দরজাটা পুরোপুরি অক্ষত থাকে। সেই সময় জেসিকার ফোনে একটা কল আসে। কলের মধ্যে জেসিকার বাবা কথা বলছিল। প্রথমে এটাকে জেসিকা বিশ্বাস না করলেও পরবর্তীতে সেই কথায় সে প্রভাবিত হয়। জেসিকার বাবার কণ্ঠ জেসিকাকে বলছিল, তুমি কেন চলে যেতে চাইছো? যেই ডিউটি করতে করতে আমি মারা গেলাম, তুমি একটা রাতের ডিউটি ঠিকমতো করতে পারছো না, পালাতে চাইছো? তুমি না আমার সাহসী মেয়ে। আমি জানি সে তো দায়িত্ব থেকে বিন্দু পরিমাণেও পিছু হাঁটে না। জেসিকা এবার কথা দেয় যে সে পালাবে না, সে ডিউটির শেষ অবশ্যই করবে। এবং এটা বলতেই কলটা কাট হয়ে যায়। হঠাৎ জেসিকার পেছন থেকে সেই পাগল লোকটা চলে যায়। জেসিকা পেছনে গিয়ে তাকে ডেকে জানতে চায় সে সেল থেকে কিভাবে বের হলো। জেসিকা সেই পাগলটাকে হাঁটু গেড়ে বসতে বলে। পাগলটা তার কথা মতো তাই করে। তাকে হ্যান্ডকাফ পরাতে গেলেই আচমকাই মাথা উল্টে বড় বড় চোখ বের করে জেসিকার দিকে তাকায়। তখনই চারিপাশটা অন্ধকার হয়ে যায়। একটা টর্চ জেলে দেখে চারিপাশে কেউই নেই, তবে বারবার আশেপাশে সেই মুখোশ পরা মানুষদের আকৃতি দেখা যাচ্ছে। জেসিকা ছুটে যায় সেই সেলে এবং সেলের দরজা খুলেই দেখে ভেতরে স্বাভাবিক চেহারাতেই সেই পাগলটা ফাঁসিতে ঝুলে আছে। সেলের দেওয়াল জুড়ে রক্তে লেখা জাহান্নামের রাজা পেইমন। জেসিকা বের হতে চাইলে দরজা নিচ থেকে বন্ধ হয়ে যায়। সে ওয়াকিটকিতে পুলিশের সাহায্য চাইলে শুরু হয় ফিসফিসানি। ওয়াকিটকিতে কান ফাটানো সেসব শব্দে সেই ওয়াকিটকির মাঝ থেকেই রক্ত বেরিয়ে আসছিল। এটা দেখে কাঁধ থেকে ওয়াকিটকিটা ছুঁড়ে ফেলে জেসিকা পেছনে ঘুরতেই সেদিন রাতের পেইমনের 3 সদস্যকে দেখে। সেই মেয়েরা নিজেদের দাঁত দিয়ে কামড়ে কেটে রক্ত বের করে তা দিয়ে বালিশের কভারে চিহ্ন এঁকে মাথায় পরে নেয়। জন পেছনে ঘুরে নিজেও একই কাজ করছিল। এবার যখন জন জেসিকার দিকে ঘুরে তাকায়
নিজের মুখের কভারটা খুলে বিদঘুটে চেহারার বীভৎস চিৎকার করে সে ওঠে এবং এরপর তিনজন বিকৃতভাবে হাসতে শুরু করে, যেন জেসিকাকে তারা বলছে, আমাদের মতো আত্মহত্যা করো, তুমি আমাদের সেই বিশেষ 4 নম্বর সদস্য যাকে আমরা খুঁজছিলাম। জেসিকা দরজা খুলে বের হতেই সামনে রায়ান দাঁড়িয়ে। সে জেসিকাকে ডেকে বলে, আমার কাছে আসো, আমি কিন্তু তোমার সাথে নেই। এই সময় অদ্ভুত একটা হাসি দিয়ে নিজের হাত দিয়ে পিস্তলের সিম্বল বানিয়ে নিজের মুখেই গুলি করে সাথে সাথেই চোখ সাদা হয়ে নাক মুখ থেকে ফিনকি দিয়ে রক্ত ঝরে এবং সেখানেই রায়ান মারা যায়। পাশ থেকে জন এসে জেসিকার সামনেই চিৎকার করে। জেসিকা আবারও দরজা দিয়ে বের হতে চেষ্টা করে, তবে সামনে তার আর তার বাবার ছবি লাগানো ছিল। জেসিকার ফোন বাজতে শুরু করে। আবারও জেসিকার বাবার কল আসে। জেসিকার বাবা বলে, তারা আসছে, যেই কোনো মূল্যে তাদেরকে আটকাও। জেসিকা জানতে চায় কে আসছে। সেই সময় দরজা দিয়ে অদ্ভুত মুখোশ পরা কিছু লোক ঢুকে পড়ে। জেসিকা তাদের আটকাতে গুলি চালানো শুরু করে, কিন্তু তারাও পাল্টা গুলি চালায়। তাদের বেশ কয়েকজনের গুলি লাগে। তখনই কোহেন এসে জেসিকার বুকে গুলি করে। জেসিকা কিছুই বুঝতে পারল না কোহেন কেন তাকে গুলি করলো, কিন্তু পাশে তাকাতেই জেসিকা দেখে এই লোকগুলো জোয়ে আর তার সহযোগী যাদের আসার কথা ছিল। মানে এতক্ষণ জেসিকা একটা ভ্রমের মধ্য থেকে তাদের উপর গুলি চালাচ্ছিল। তখন জেসিকার দম বন্ধ হয়ে আসছে। সেও সেই গানটাই বিড়বিড় করে গাইতে শুরু করে। পেইমনের সদস্য জন, কিটি আর ডরোথিয়া তিনজন একসাথে এসে জেসিকার মুখেও সেই সাদা মুখোশ পরিয়ে দেয়। মানে সেই 4 নম্বর পেইমনের সাহসী বিশেষ সদস্য জেসিকা ছিল, যাকে 1 বছর পূর্ণ হওয়ায় তাকে বলি দিল। এন্ডিংয়ের এই পর্যায়ে এসে যাদের বুঝতে কষ্ট হয়েছে বা কিছুটা কনফিউজড, তাদেরকে বুঝিয়ে বলছি। জেসিকা এই পুলিশ স্টেশনে আসার পর থেকেই হন্ট হচ্ছিল সেই অপশক্তির দ্বারা। পরবর্তীতে যারা এখান থেকে এভিডেন্স বা কাগজপত্রগুলো সরানোর জন্য এসেছিল, তাদেরকে জেসিকা মানসিকভাবে ভারসাম্য হয়ে সেই পেইমনদের সদস্য ভেবে গুলি করেছিল। এবং কোহেন এসে যখন দেখতে পায় জেসিকা শুধুই নিরাপরাধ ব্যক্তিকে হত্যা করেছে, তাই সে তাকে গুলি করে বুকের মধ্যে। এখন আসা যাক পেইমনের ঘটনায়। ম্যারিগোল্ড থেকে জানা গিয়েছিল এই পেইমনের পূজারী বা কাল্ট ছিল একই পরিবারের 3 জন সদস্য, কিটি, ডরোথিয়া আর জন পেইমন। তারা নরকের রাজা পেইমনকে এই দুনিয়ায় আনতে চেয়েছিল, যার জন্য তাদের একজন সাহসী মেয়ের বলিদান লাগত। আর এই রিচুয়ালে মোট 4 জন সদস্য লাগবে। শুরুতে তারা 3 জন ছিল, কিন্তু আরেকজন সাহসী মেয়ে দরকার ছিল, যে হবে অত্যন্ত সাহসী এবং স্বইচ্ছায় আত্মহত্যা করতে পারবে। কিন্তু এই চক্করে তারা একে একে অনেক মেয়েকে এনে ব্যর্থ হয়েছে এবং এই রিচুয়ালে ব্যর্থ হওয়ায় তারা 3 জন অনেক মেয়েদেরকেই খুন করেছিল, যাদের কিনা মুভির একটা সার্টেন টাইমে দেখানো হয়েছিল। কিন্তু তাদের মন মতো মেয়ে খুঁজে পাওয়ার আগেই পুলিশ তাদেরকে গ্রেফতার করে ফেলে এবং যখন তারা চূড়ান্ত পর্যায়ে ব্যর্থ হয়, তখন তারা জেলের মধ্যেই আত্মহত্যা করে। কিন্তু শয়তানের ইচ্ছা ছিল ঠিক অন্যটা, এবং এরপর থেকেই সেই জেলটা হন্টেড। এখন যখন এই জায়গাটা হন্টেড হয়ে যায়, তখন জেল বদলি করার সময় লাস্ট শিফটেই জেসিকা আসে এবং সেদিনই সেই অপশক্তি এবং কাল্টের সদস্য তাদের পছন্দের বলি পেয়ে যায় এবং জেসিকাকে মানসিকভাবে দুর্বল করে দিয়ে তাকে শিকার বানায়। তবে আমার মতে সন্দেহ চায় কোহেনের উপরেও। এর কারণ কোহেন শুরুতেই যখন জেসিকা স্টেশনে আসে, তখন একা একাই কোহেন কাদের সাথে যেন ঝগড়া করছিল। হতেও পারে কোহেনও তাদের সাথে এই কাল্টে জড়িত। তবে মুভিটা ওপেন এন্ডিংয়ে রাখা হয়েছে। ভবিষ্যতে যদি এর সিকুয়েল আসে তাহলে অন্য কিছু জানা যেতে পারে। তাছাড়া ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবে না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল সেট করে দিতে কিন্তু ভুলবে না এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার ইন্টারেস্টিং থিওরিগুলো। তাছাড়া দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। গুড বাই।